হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ আমরা সমাধান করাচ্ছি WBPSI 2021-এর যে প্রিলিমিনারি পরীক্ষা কালকে হয়ে গেল তার ম্যাথগুলোর সমাধান। অ্যাকচুয়ালি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, রাত্রে প্রচুর রিকোয়েস্ট এসেছে যে ম্যাথগুলোর সমাধান স্যার একটু করান এবং শর্ট ট্রিকের মাধ্যমে করাবেন। তো দেখো, শর্ট ট্রিক তো আর হাওয়ায় উড়ে আসে না। বেসিক্যালি লং যে ট্রিকগুলো থাকে বা লং যে প্রসেস থাকে তাকে শর্ট করে করা হচ্ছে শর্ট ট্রিক। কোনো শর্ট ট্রিক যেটা কিনা জাস্ট এইটা বসালে ওইটা হয়, ওইটা বসালে ওইটা, এমন সমাধান যদি তুমি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষা হয়ে গেলে দেখবে প্রশ্ন যখন ঘুরিয়ে দেবে তখন শর্ট ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারবে না। শর্ট ট্রিক অবশ্যই বাস্তব যে প্রসেস আছে তার উপর বেস করে হওয়ার দরকার। তো আমি চেষ্টা করেছি বেশিরভাগ যে 90% কোশ্চেন্সের, এখানে যতগুলো ম্যাথ কোশ্চেন্স আছে তার বেশিরভাগটারই শর্ট ট্রিকে সমাধান করতে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা শর্ট ট্রিক মনে রাখবে তখনই রেলিভেন্ট হবে যখন সেটা টাইম কনজাম্পশন কমাবে। শর্ট ট্রিক করতে গিয়ে যদি দেখো যে টাইম কনজাম্পশন বেড়ে যাচ্ছে তাহলে সেটা নামে শর্ট ট্রিক, কাজে কিন্তু শর্ট ট্রিক নয়। ঠিক আছে, তো চলো আমরা কথা বলবো আরও সমাধান করতে করতে। প্রথম যে অঙ্ক আছে সেটা আমরা দেখে নিই, চলো। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয় তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। দেখো, 2 টাকা হচ্ছে আমার সুদ, ঠিক আছে, আর আসল হচ্ছে আমার 5 টাকা। সেইটা 4% সুদে রাখা হয়েছে সময়ের জন্য। এই সময়টাই আমাদের বার করতে হবে। ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ 5×4=20, আর নিচে তাহলে তোমাদের কাটাকুটি করলে কত থাকছে, 5 থাকছে। 5×2=10, তাহলে টাইম আমাদের কত হবে, 10 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো এই সব কটা যে প্রশ্ন তোমাদের আমি সলভ করাবো এগুলো কিন্তু এরকম করে ছোটো ছোটো করে তোমাদের সলভ করাবো, শর্টকাট পদ্ধতিতে সলভ করিয়ে দেবো। কখনো কখনো প্রয়োজন পড়লে লং কাটে সলভ করাবো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের যে প্রশ্ন আছে সেটা দেখো, গম ও ধানের বাজার দরের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, 2:3, এটা হচ্ছে দর, বাজার দর। ঠিক আছে, আর ব্যবহারের যে অনুপাত সেটা কত আমাদের 5:4। তোমাদের বার করতে বলেছে যে মোট খরচের অনুপাত। ঠিক আছে, এই দুটোকে গুণ করলে পাওয়া যায় খরচ। ঠিক আছে, তাহলে কত হবে এটা, 5×2=10, 4×3=12। তাহলে অ্যান্সার আমাদের কত হবে দেখতে পাচ্ছি 2:6, এটা সরি 2:5, 2:6, মানে 5:6 তোমাদের হবে। সরি 5:6। কোথায় গেল, ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। চলো পরের প্রশ্ন কি বলেছে, বলেছে পিতা পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি পিতা, এই হচ্ছে তোমাদের পুত্র। ঠিক আছে, কি বলছে দেখো, বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পিতার বয়স যদি 3 হয় পুত্রের বয়স হয়ে যাবে তোমাদের 1। ঠিক আছে, বলছে 12 বছর পরে, 12 বছর কেটে গেছে, তো বলছে দ্বিগুণ হয়ে গেছে পিতার বয়স পুত্রের বয়সের। এখানে তুমি দেখতে পাচ্ছ গ্যাপ কত আমাদের, 2-এর গ্যাপ। এখানে তুমি দেখতে পাচ্ছ গ্যাপ কত আমাদের, 1-এর গ্যাপ। ওপরের গ্যাপ দিয়ে নিচে গুণ করো, নিচের গ্যাপ দিয়ে ওপরে গুণ করো, তো এখানে আমাদের 1 গুণ হবে আর এখানে আমাদের 2 গুণ হবে। এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি 3:1ই পাচ্ছি আবার। আর এখান থেকে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি 4:2 পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ এখানে বলেছে 12 বছর অতিক্রান্ত হয়েছে, আর দুক্ষেত্রেই দেখো এখানে 1 করে অতিক্রান্ত হয়েছে, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমাদের 12। তোমাদের বার কি করতে বলেছে, পুত্রের বর্তমান বয়স কত। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু আমাদের কত বলেছে, 12। ঠিক আছে, আর 12 বছর পর, দেখো এখানে অ্যাকচুয়ালি 12 বছর পর মানে কি, 12 বছর ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে 12 বছর ভবিষ্যতের কথা আমাদের দরকার নেই, আমাদের এই 1 ইউনিটের ভ্যালুই দরকার, কারণ এটাই তো বর্তমান অবস্থা। এটাই বর্তমান অবস্থা আর এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যৎ, তো বর্তমানে চেয়েছে 12 বছরই অ্যান্সার হবে তোমাদের, এই যে। ঠিক আছে, 12 বছর দিলে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন নিচেই রয়েছে আমাদের, চলো পরের প্রশ্ন তোমরা সলভ করো। কি বলেছে, সেনা ছাউনিতে 500 জন সৈন্য আছে, 24 দিনের রসদ মজুর আছে। তো 500 × 24 টোটাল, তার মানে। আর বলেছে আরও যদি 300 জন আসে, মানে 500 + 300 মানে যদি 800 জন হয়ে যায়, তাহলে ওই খাবারে কতদিন চলবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই দুটো শূন্য উড়ে বেরিয়ে গেল। 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, 5×3=15। তো অ্যান্সার আমাদের কত হবে, 15 দিন আরও চলতে পারে, মানে 15 দিন চলবে, আরও নয় 15 দিন চলবে, টোটাল 15 দিন চলবে। 24 দিনের রসদে যদি 800 জন হয়ে যায় তাহলে 15 দিন চলবে, অ্যান্সার আমাদের 15 হবে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা নিয়ে অনেকের প্রবলেম হয়েছে, এটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। দেখো √20কে কী লেখা যায়, একটা করে দেখাই তাহলে তোমরা বুঝবে, একটা বা দুটো করে দেখাই। দেখো √20 বলতে বোঝানো হয় সেটা হচ্ছে যে, দেখো 20 মানে কি, 4×5, এটা রুটের মধ্যে আছে। কি হয়, এই 4 মানে তো দুটো 2 গুণ, তাহলে একটা 2 বাইরে আসবে, আর 5-এর তো কোনো এরকম হয় না, তো 5 ভেতর থেকে যাবে।
4 থেকে একটা 2 বাইরে আসে আর 5 ভেতরে থেকে যায়, 4-এর অস্তিত্ব মিটে যায়। এইভাবে প্রত্যেকটা আমরা করব, ঠিক আছে? যদি এটাকে খুব স্পিডে সলভ করি, আমি প্রথমে একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। 20 প্লাস এখানে তোমাদের রয়েছে 1 1 2 5, তারপর তোমার রয়েছে 5 6 7, ঠিক আছে? এইটা আমাদের প্রথম যে ধাপ সেইটা আমি লিখলাম, ঠিক আছে? প্রথম ধাপটাকে সলভ করি চলো। তো এটাকে আমি কি লিখতে পারি, এই রাশিটাকে আমি লিখতে পারি 2√5, ঠিক আছে? সিমিলারলি এটাও তুমি দেখতে পাচ্ছ 15 স্কোয়ার ইন্টু 5 আছে, তার মানে একটা 15 বাইরে যাবে আর 5 ভেতরে থেকে যাবে। আর এটা তুমি দেখতে পাচ্ছ 9√7 হবে, ঠিক আছে? কারণ 9 নং 81 ইন্টু 7 করলে আমাদের 567 আসে, ঠিক আছে? 81 ইন্টু 7 করলে দেখবে এটা চলে আসছে 81 মানে 9 স্কোয়ার, তো একটা 9 বাইরে যাবে আর √7 ভেতরে থাকবে, ঠিক আছে? এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 17√5 মাইনাস 9√7। এইটা হচ্ছে আমরা প্রথমটা থেকে পেয়েছি, ঠিক আছে? চলো দ্বিতীয়টা করে নেওয়া যাক। যদি আমরা দ্বিতীয়টা করি, দ্বিতীয়টাতে আমরা কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ব্র্যাকেটে ছিল। যদি আমরা দ্বিতীয়টা করি, দ্বিতীয়টা আমরা কি পাচ্ছি, আমাদের দেখতে পাচ্ছি এটা 500 আছে, ঠিক আছে? নেক্সট আমাদের কি আছে, এটা আছে আমাদের 245 আছে, আর এখানে আমাদের আছে 9√7, ঠিক আছে? এই আমাদের আছে। এখান থেকে যদি আমরা সলভ করি, ইনটু আছে ডেফিনেটলি, এখানেও ইনটু হবে। আমরা দেখো এটা হচ্ছে আমাদের 10√5 হবে, কারণ 5 ইন্টু 100 করলে হয়। এটা আমাদের কী হবে, আমরা দেখতে পাচ্ছি 5√7, সরি 7√5 হবে, কারণ 49, তো 7√5 আসবে। আর এটা আমাদের প্লাসে থাকবে 9√7 আসবে, ঠিক আছে? এবার একটা জিনিস ভালো করে বোঝো, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এটা 17√5 আসছে, আর ওদিকে আমাদের প্লাসে 9√7 যাচ্ছে, ঠিক আছে? এই দুটো রাশিকে আমরা পেয়েছি, ইন্টু এই দুটো রাশিকে আমরা পেয়েছি। এবার তুমি একটা জিনিস ভালো করে ভাবো, আমরা যদি এটাকে এ আর এটাকে যদি বি ধরি, সিমিলারলি এটাকে যদি আমরা এটাকে আমরা প্লাস বি ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি আসছে। এ মাইনাস বি এ প্লাস বি এর ফর্মুলা কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তার মানে এ আমাদের কত, এ আমাদের হচ্ছে 17√5, তো 17√5 এর স্কোয়ার করে দাও, ইন্টু নয় মাইনাস, কারণ ফর্মুলা চলে আসছে এখন, মাইনাস বি আমাদের কত 9√7 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই আমাদের এই পরের ধাপ হচ্ছে এইটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি আমাদের কি হয়, √5 স্কোয়ার করলে 5ই আসে, আর 17 স্কোয়ার করলে আমাদের 289 আসে। তাহলে এখানে হবে 289 ইন্টু 5 মাইনাস এখানে হবে 9 নং 81 ইন্টু √7 স্কোয়ার করলে 7ই হয়, তো 7, ঠিক আছে? তার মানে তুমি দেখতে পাচ্ছ এর যে ইউনিট ডিজিট, দেখো পুরো সলভ করবো না, এর ইউনিট ডিজিট কী হচ্ছে 5 হচ্ছে, এর ইউনিট ডিজিট কী আসছে আমাদের 7 আসছে। দেখো 5 মাইনাস 7 করলে যেটা আসবে তার ইউনিট ডিজিট কিন্তু আমাদের 8 আসবে, একটাই অপশান আমাদের 8 আছে, ডি, সেটাই আমাদের কারেক্ট হবে, ঠিক আছে? সো এই যে অঙ্কটা ভীষণ বড় অঙ্কটাকে তুমি ছোট করে আনতে পারো এই ফর্মুলা কিছুটা ডিজিট সাম ইউজ করলে বা ইউনিট ডিজিট মেথড ইউজ করলে করে দেখলে অঙ্কটাকে সোজা করে আনা যায়, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, শ্যাম তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সুদের হারে ধার নেয়, ওকে? সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। আচ্ছা, যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তাহলে সে কতদিনের জন্য টাকাটা ধার নিয়েছিল? দেখো এই হচ্ছে তোমাদের সুদ আসল, এই হচ্ছে তোমাদের আসল। তাহলে সুদ আমার কত হচ্ছে 3,600 টাকা। এই 3,600 টাকা সে 12,000 টাকার ওপর সুদ পেয়েছে, টাইম তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? আর রেট আমার কত বলেছে 6%, আর নিচে আমার কী হবে 100 হবে। যদি এখান থেকে তুমি টি এর ভ্যালু বার করো, তুমি দেখবে এটা 5 বছর বেরোচ্ছে, অ্যান্সার আমাদের হবে 5 ইয়ার, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন, একটি কাজ এ এবং বি 10 এবং 15 দিনে করতে পারে, ওকে? এ প্রথমে একা 4 দিন করলো, পরে বি 5 দিন করলো এবং অবশিষ্ট কাজ সি কিন্তু 8 দিনে শেষ করলো। তাই তিনজনে একত্রে করলে কদিনে করবে? টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের TW বলে লিখছি, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 60। দেখো এ 10 দিনে 60 ইউনিট করে, তাহলে একদিনে পার ডে ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের পার ডে, ঠিক আছে? এইভাবে ভাগ করে নিতে হয়, তাহলে তোমাদের সুবিধা হয়, এইসব তো লেখার দরকার পড়ে না, যারা বুঝতে পারছো না তার জন্য লিখছি। এ 10 দিনে 60 ইউনিট করে, একদিনে 6 ইউনিট করবে। বি 15 দিনে 60 ইউনিট করে, একদিনে 4 ইউনিট করবে, ঠিক আছে? তো তুমি দেখো এ প্রথমে 4 দিন কাজ করেছে, একদিনে যদি 6 ইউনিট করে, 4 দিনে কত ইউনিট করবে? 24 ইউনিট করবে।
আর বি যদি একদিনে 4 ইউনিট করে 5 দিনে কত ইউনিট করবে? 20 ইউনিট করবে। তো টোটাল এ আর বি মিলে কত ইউনিট করে ফেলেছে? 44 ইউনিট করে ফেলেছে। তাহলে বাকি আছে আর কত ইউনিট? টোটাল তো 60 ইউনিট, হয়ে গেছে 44 ইউনিট, বাকি আছে 16 ইউনিট। এই 16 ইউনিট কাজ কে করেছে? সি করেছে। কতদিনে করেছে? 8 দিনে করেছে। আচ্ছা, সি তাহলে একদিনে কত ইউনিট করবে? 2 ইউনিট করবে। ঠিক আছে, দেখো এ আর বি, এ করে একদিনে 6 ইউনিট, বি করে একদিনে 4 ইউনিট, সি করে একদিনে 2 ইউনিট। টোটাল যদি ওদেরকে একসঙ্গে একদিন করতে দেওয়া হয় তাহলে ওরা টোটাল কত ইউনিট করবে? 6 প্লাস 4 প্লাস 2 ইকুয়াল টু টোটাল 12 ইউনিট কাজ ওরা করবে। ঠিক আছে, একদিনে যদি ওরা 12 ইউনিট কাজ করে, মানে 12 ইউনিট করে একদিনে, তাহলে 60 ইউনিট করবে কত দিনে? 5 দিনে করবে। ভালো করে দেখো, 12 ইউনিট ওরা একদিনে করে, তাহলে 60 ইউনিট ওরা কদিনে করবে? 12-র কত গুণ? 60, 5 গুণ 60, তাহলে দিনেরও 5 গুণ হয়ে যাবে। ইন্টু 5 করলে আমরা কী পাই? 5 ডেজ। তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে? 5 ডেজ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দুটি শাড়ি প্রতিটি সে 400 টাকায় বিক্রি করে একজন বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ করেছে এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেছে। তো সামগ্রিকভাবে তার কত লাভ বা কত ক্ষতি হলো? দেখো একটা জিনিস ভালো করে, এখানে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইউজ করলে অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, এবার এটা প্লাস মাইনাস হতে পারে, এটাও প্লাস মাইনাস হতে পারে। এখানে এক্সের ভ্যালু লাভ রয়েছে বলে আমরা প্লাসে নেব, তো 20। ওয়াইয়ের ভ্যালু আমাদের ক্ষতিতে রয়েছে বলে নেগেটিভে নেব। আর এইখানে প্লাস আর এখানে মাইনাস গুণ হয়ে এখানে মাইনাসটা হয়, তাহলে 400, কারণ 20 ইন্টু 20 বাই 100। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে এবং এখানে আমাদের যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে কত? -4, আর এটা অটোমেটিক্যালি পার্সেন্টেজে থাকে। তাহলে -4%, মাইনাস আমাদের বলে দিচ্ছে যে ক্ষতি হয়েছে, তো অ্যান্সার আমাদের কী হবে? 4% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তুমি এভাবে করতে পারো। আর একটা মেথড আছে যেটাকে আমরা বলি রেশিও মেথড। রেশিও মেথডও করা যায়। দেখো রেশিও মেথডের ক্ষেত্রে আমরা কী করব? আমরা দেখতে পাচ্ছি 20% বলতে আমরা কী বুঝি? 1/5 বুঝি। তার মানে 5 টাকায় প্রথমটায় লাভ হয়েছে 1 টাকা। ঠিক আছে, তাহলে 5 টাকায় লাভ হয় 1 টাকা, মানে 6 টাকা হয়ে গেছে। পরের বার 5 টাকায় ক্ষতি হয়েছে 1 টাকা, মানে 4 টাকা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তুমি দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু বিক্রয়মূল্য সেম হতে হবে, কিন্তু এখানে বিক্রয়মূল্য একটা 6, একটা 4 আছে। তো কী করবো? প্রথমটায় আমরা 2 দিয়ে গুণ করব। কেন 2 দিয়ে গুণ করব? যাতে 6টা 12তে পরিণত হয়। আর দ্বিতীয়বার আমরা এটা 3 দিয়ে গুণ করব। কেন করব? যাতে এটা 12তে পরিণত হয়, কারণ একই জিনিস করতে হবে। বেসিক্যালি আমরা কী করলাম? 6 আর 4 এলসিএম দিলাম। 6 আর 4 এলসিএম কত হবে? 12, মানে 6টাকে আমাকে 12 করতে হবে, 4টাকে আমাকে 12 করতে হবে। 6টাকে 12 করার জন্য 2 দিয়ে গুণ করবো, কিন্তু 5 কোথায় যাবে? মানে পুরোটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি 4টাকে 12 করার জন্য 3 দিয়ে গুণ করবো, কিন্তু এই সামনের 5টা কোথায় যাবে? সেটা পুরোটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। তো আমরা যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি এটা 10 আসছে, আর এটা আমাদের প্রথমটার ক্ষেত্রে বলছি এটা আমাদের হয়ে যাচ্ছে কত? 12। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেটা 15 চলে আসছে। ঠিক আছে, আর এটা চলে আসছে আমাদের কত? 12। 12 কেন করতে হলো? কারণ দুটোরই বিক্রয় মূল্য আমাদের সেম আছে, এখানে বলা আছে 400। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 24 আসছে, এটা আমাদের 25 আসছে। তুমি দেখতে পাচ্ছ 25 টাকার জিনিস তুমি 24 টাকায় বিক্রি করেছো। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি 1 টাকা লোকসান হচ্ছে। ঠিক আছে, 1 টাকা লোকসান হয় 25 টাকায়, তো 100 কত লোকসান হয়? কাটাকুটি করলে তুমি পেয়ে যাবে 4। ঠিক আছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি 4% আমাদের অ্যান্সার হচ্ছে। এভাবে তুমি রেশিও মেথড দিয়েও 4% অ্যান্সার করতে পারো। যারা বুঝতে পারছো না তারা সবুজে যেটা করেছি সেইটা করো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে একটি ডেটল এবং জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে ওই মিশ্রণে 75% জল থাকবে? ঠিক আছে, এটাকে রেশিও মেথডে খুব ইজিলি করা যায়। আমরা দেখতেই পাচ্ছি, যদি দেখো ডেটল, ডি ফর ডেটল, ডব্লিউ ফর ওয়াটার। ঠিক আছে, জল। তা আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে যেখানে 60 লিটার মিশ্রণ ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি 20% ডেটল ছিল আর 80% আমার ওয়াটার ছিল। এখানে যদি আমরা রেশিও করি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এটা আসছে আমাদের 1:4 আসছে। ঠিক আছে, এরপরে কি হয়েছে? জল মেশানো হয়েছে। ভালো করে দেখো, নাকি না ডেটল মেশানো হয়েছে? আচ্ছা, ডেটলের পরিমাণ চেঞ্জ হচ্ছে, তার মানে টোটাল পরিমাণও চেঞ্জ হবে, কারণ ডেটল মেশানো হচ্ছে। ওই মিশ্রণে 75% জল থাকবে, মানে নেক্সট বার কী হচ্ছে? 25% ডেটল আর 75% কী হয়ে যাচ্ছে? আমার জল হয়ে যাচ্ছে। কিন্তু তুমি ভালো করে দেখো, জল তো মেশানো হয়নি। আগের বার জল যে 80 ভাগ ছিল, মানে 4 ভাগ ছিল। এখন দেখো যদি আমরা কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি এটা 1:3 চলে আসছে। এটা তো হওয়ার কথা নয়। ইয়েস অর নো বলো, এটা কি হওয়ার কথা? এটা তো হওয়ার কথা নয়। কেন হওয়ার কথা নয়? কারণ দেখো জল তো আমরা মেশাইনি, জল তো সেম হওয়ার কথা। তো জলকে সেম করে দাও। সেম করার জন্য কি করব? 4 আর 3 এলসিএম নাও,
সেটা কত হয় আমাদের 12 হয়। তাহলে 4কে আমাকে 12 করতে হবে, এদিকে 3কেও আমাকে 12 করতে হবে। একটু আগে তোমাদের যে মেথড দেখালাম দেখো সেই মেথড এখানে কাজে লাগলো, ওই অঙ্কে কাজে না লাগলেও এই অঙ্কে কাজে লাগলো। তুমি দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে আমাদের 3:12, ঠিক আছে, আর এটা আমাদের হয়ে যাবে 4:12, ঠিক আছে। এবার দেখো তুমি ওয়াটার, ডেটল দেখো বেড়ে গেছে আর বাড়বেও, কারণ ডেটল তো এখানে মেশানো হয়েছে, কিন্তু জলের পরিমাণ দেখো দুটো ক্ষেত্রে সেম আছে। এটা হবেই, কারণ জল তো মেশানো হয়নি। ডেটলের পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু অটোমেটিক্যালি জলের পরিমাণটা পার্সেন্টেজে কমে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল জলের পরিমাণ তো কমবে না বা বাড়বে না, কারণ অ্যাকচুয়াল জল তো যা ছিল তাই থাকবে, কারণ জল তো মেশানো হয়নি, ঠিক আছে। পার্সেন্টেজে কমো বাড়া হতে পারে, কিন্তু জল কিন্তু টোটাল যে জল সেটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের দেখতে পাচ্ছি 15 ইউনিট ছিল, এই দেখো 3 + 12 15, এই 15 ইউনিটের ভ্যালু আমাদের কত দেওয়া ছিল, 60 দেওয়া ছিল, তাই না, এই যে 60 লিটার ছিল। আর এখানে বেড়েছে কতটা, টোটাল 1 ইউনিট বেড়েছে, তো 1 ইউনিটের ভ্যালু আমরা এখান থেকে কী পাবো, 4 পাবো। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 4 লিটার আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। যারা বুঝতে পারলে না তার জন্য আরেকবার এখানে ক্লিয়ার করে একটু করে দিই, আমি হয়তো এখানে একটু হজবরলা করে করেছি তোমাদের জন্য। দেখো টোটাল আমাদের এখানে মিশ্রণ কতটা ছিল, 15 ইউনিট ছিল, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে মিশ্রণ কতটা ছিল, 15 ইউনিট, ঠিক আছে। তো 15 ইউনিটের ভ্যালু লিটারে ছিল 60, আর ডেটল বেড়েছে কতটা, 1 ইউনিট বেড়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 4 লিটার, লিটারে এটা কত হবে, 4 লিটার। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4 লিটার তোমাদের এখানে অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত। দেখো তার মানে কি রয়েছে, এখানে আর একটা ভগ্নাংশ আসবে যেটা এর সাথে অনুপাতে থাকবে, ঠিক আছে, এবং এরকম হয় এক্স্যাক্টলি, ধরে নিচ্ছি সেই ভগ্নাংশটা হচ্ছে এক্স এবং সেইটার ভ্যালু আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তো 1/3 তার তলায় যাচ্ছে 1/6 ইকুয়াল টু আমাদের হচ্ছে 1/9 এবং তার তলায় যাচ্ছে এক্স, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা আমাদের এখানে করে দেখাতে হবে, জাস্ট আ মিনিট, এই পুরো ব্যাপারটা আমাদের কী করতে হবে, করতে হবে এখানে। তা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা এটা কেটে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের 3, ঠিক আছে। তো ওপরে যাচ্ছে এক্স আর এদিকে তোমাদের 1/3 আর এখানে চলে আসছে 1/6, তাহলে কত হচ্ছে আমাদের 1/18, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো ইজিলি আমরা অ্যান্সার করতে পারছি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, 2250 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এ, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে ভাগ হয় তাহলে এ ও বি এর মধ্যে, তাহলে এ কাজ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। দেখো লভ্যাংশ বলতে আমরা কি বুঝি, লভ্যাংশ বলতে আমরা বুঝি যে টাকা বিনিয়োগ করছো ইনটু টাইম। এ ধরে নিচ্ছি এক্স সময়ের জন্য বিনিয়োগ করেছে, আর বি ধরে নিচ্ছি ওয়াই সময়ের জন্য বিনিয়োগ করেছে, এবং এদের লভ্যাংশের যে অনুপাত দাঁড়িয়েছে সেটা হচ্ছে 2:1 দাঁড়িয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা যদি কাটাকুটি করি আমরা দেখতে পাচ্ছি এটা 1 1 2 5 দিচ্ছে, আর এটা যদি কাটাকুটি করি এখানে তোমার 12 5 9 দিয়ে যাওয়ার কথা এটা, তো 9 1 9 আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের হচ্ছে 22, 9 2 18, তাহলে এখানে 5 9 45, আর এখানে তোমাদের 300, ঠিক আছে। সিমিলারলি আবার যদি কাটাকুটি করি 25 দিয়ে যাবে 25, এটা হচ্ছে 12, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স আর ওয়াইয়ের যে ভ্যালু আসছে সেটা আসছে 12/5 আসছে, ঠিক আছে, 12/5 আসছে। তার মানে কি, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে আমার এখানে 12, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমার এখানে 5। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এ 12 মাসের জন্য বিনিয়োগ করেছে, মানে টোটাল 1 বছরের জন্য বিনিয়োগ করেছে, আর বি বিনিয়োগ করেছে 5 মাসের জন্য, তার মানে বি 7 মাস পরে জয়েন করেছিল, অ্যান্সার তোমাদের হবে 7 মান্থ, ঠিক আছে। ভালো করে বোঝো কত সময় পরে, দেখো বি বিনিয়োগ করেছে 5 মাসের জন্য আর এ বিনিয়োগ করেছে 12 মাসের জন্য, আর টাকাটার যে ভাগ হয়েছে সেটা বছরের শেষেই হয়েছে, তার মানে এ সারা বছর ধরে বিনিয়োগ করেছে আর বি মাত্র 5 মাসের জন্য বিনিয়োগ করেছে, তার মানে বি 7 মাস পরে এসেছিলো, তাই না, বি তার মানে 7 মাস পরে এসেছিলো, ক্লিয়ার হয়েছে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 7 মান্থ অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 48 দাগ, 12 15 20 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কি। এক তো তুমি 12 15 20 25-এর লসগু বার করে করতে পারো, অথবা অপশান টেস্ট করতে পারো। তুমি দেখতে পাচ্ছ এখানে 150 তো হবে না, কারণ 150কে 12 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, এবং 200ও হবে না, কারণ 200কেও 12 দিয়ে ভাগ করা যায় না, সব কটা দিয়েই ভাগ করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এই দুটোর মধ্যে ছোটো কোনটা? 300 হচ্ছে ছোটো, তো 300 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার যদি তুমি এলসিএম করো তাও তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 12, 15, 20 আর 25, ঠিক আছে। যদি এদের এলসিএম নাও, ক্লিয়ার, যদি তুমি এলসিএম নাও, এটা তো অপশান টেস্ট করে দেখালাম। দেখো 600 আর 300 দুটোই হবে, কিন্তু 300 ছোটো, ওই জন্য 300 অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ ক্ষুদ্রতম বলেছে এখানে। এবার যদি অপশান টেস্ট ছাড়া তুমি যদি নর্মাল মেথডে করতে যাও, তো তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের 5 দিয়ে এসো প্রথমে, 5, 12, 3, এখানে তোমাদের 5, 4, 5, 25, ঠিক আছে। আর তারপর তোমাদের 4 দিয়ে এসো, 4, 3, 3, 4 একে 4, 5, 3 দিয়ে এসো, 3 একে 3, 3 একে 3, 1, 5। এটা বাচ্চাদের নিয়ম, তবুও তোমাদের করে দেখাচ্ছি, অনেকে বেসিক নিয়মটা চায়। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে 5 4 20, আর এখানে 5 3 15, ঠিক আছে। তাহলে 20 × 15 যদি আমরা করি, আমরা পেয়ে যাচ্ছি 300। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, এলসিএম করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000 ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000 বাল্ব প্রস্তুত করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদেরকে নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করার জন্য? আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। আমরা জানি যে M1 × D1 × ওয়ার্ক 2। এবার দেখো এখানে প্রথমেও 10,000 বাল্ব তৈরি করার কথা বলেছে, শেষেও 10,000 বাল্ব তৈরি করার কথা বলেছে। সুতরাং ওয়ার্ক এখানে আমাদের লাগবে না, কারণ ওয়ার্ক কেটে বেরিয়ে যাবে। দুটোতেই একই ওয়ার্কের কথা বলেছে। সো আমাদের ম্যান ওয়ার্ক, মানে ম্যান এবং ডে, এই দুটোর ভ্যারিয়েন্ট কাজ করলেই হয়ে যাবে। M2 × D2, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের মানুষ কত ছিল, 45, আর দিন কত ছিল আমাদের 12, ঠিক আছে। পরে আমাদের মানুষ কি বলেছে, কতজন লাগবে, তো চলো M2, আর D2 কি বলেছে, 9, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে আমাদের হচ্ছে 5, তো 5 × 12 = 60, এটা হচ্ছে আমাদের ম্যান 2। দেখো আগে লোক লেগেছিল কত, 45, পরে লোক লাগছে কত, 60। তাহলে অতিরিক্ত লোক কত বেশি লাগছে, 15 জন অতিরিক্ত লাগছে। অ্যান্সার তোমাদের 15, 60 কিন্তু অ্যান্সার নয়। এখানে কিন্তু বলেনি যে কতজন লোক লাগবে, এখানে বলেছে অতিরিক্ত কতজন লোক লাগবে, এক্সট্রা কতজন লোক লাগবে। টোটাল লোক সেকেন্ড ক্ষেত্রে 60 বারই লাগবে, 60 জন লাগবে, কিন্তু সেটা প্রথমটা থেকে কত বেশি, 15 বেশি। অ্যান্সার আমাদের 15 হবে কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, কোনো একটি টাকা আছে, সেটা চক্রবৃদ্ধি হারে সুদের কি হয়েছে, 6 বছরে 2.5 গুণ হচ্ছে, ঠিক আছে। সাপোজ ধরো একটা 1 টাকা আছে, সেই টাকাটা কি হচ্ছে, 6 বছরে 2.5 গুণ হচ্ছে, মানে 5-এর 2 গুণ হয়ে যাচ্ছে, মানে 1 টাকাটা হয়ে যাচ্ছে 5-এর 2 টাকা। তাহলে পরবর্তী 6 বছরে আবার কি হবে, সেটা আবার 5-এর 2 গুণ হবে, মানে 25-এর 4 হয়ে যাবে। ঠিক তার পরবর্তী 6 বছরে কি হবে, তুমি দেখতে পাচ্ছ আবার এর 2.5 গুণ হবে, মানে 125/8 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 6 + 6 + 6 টোটাল কত হয়েছে, 18 বছর, আর টাকাটা হয়ে দাঁড়িয়েছে কত, 125/8। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা মুখে সলভ করা যায়। পরের প্রশ্ন, এটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন, অনেকের ভুল করার প্রবণতা থাকবে এই প্রশ্নে। M সংখ্যক মানুষ একটি দ্রব্য R দামে কিনতে সম্মত হয়েছে, ঠিক আছে। ধরো সাপোজ একটা দ্রব্যের দাম 20 টাকা, ঠিক আছে। 5 জন ব্যক্তি আছে, তাহলে টোটাল যদি 20 টাকা দিয়েই 5 জন ব্যক্তি ওই দ্রব্যটা কেনে, তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে, 4 টাকা করে পড়বে, ঠিক আছে। সেখানে সাপোজ ধরো 20 টাকাই আছে এখন দ্রব্যের দাম, কিন্তু হয়ে গেছে 1 জন, তাহলে টোটাল ওই দ্রব্যের দাম 1 জন কত দেবে, 20 টাকাই দেবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ ব্যক্তি যখন কমে যাচ্ছে, তখন প্রতি মাথা পিছু যে ভাগ, সেই ভাগ বেড়ে যাচ্ছে। আগে 4 টাকা ছিল মাথা পিছু, এখন সেটা হয়ে যাচ্ছে 20 টাকা। যদি এটা বুঝে থাকো, তাহলে এই অঙ্কটা তোমার কাছে কিছু নয়, মুখে সলভ হয়ে যায়, ঠিক আছে। তাছাড়াও এখানে সলভ করতে বলছেও না, একটা জিনিস দেখে সলভ এখানে হয়েই যাবে, মানে ক্যালকুলেশন করার আগে সলভ হয়ে যাবে। তো M সংখ্যক মানুষ ছিল, একটা দ্রব্যের দাম ছিল 8 টাকা। তার মানে দেখতে পাচ্ছি দ্রব্যটার যে তোমাদের মজুরি, সেটা আমাদের কি হচ্ছে, মানে মাথা পিছু কত পড়ছে, R/M পড়ছে প্রাথমিক অবস্থানে। এবার কি বলছে, এবার বলছে দ্রব্যের দাম তো আরই আছে, ঠিক আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ 4 জন মানুষ চলে যাচ্ছে, মানে মাথা পিছু এখন কি হচ্ছে, M-4। আরকে যদি M-4 দিয়ে ভাগ করি, আমি পেয়ে যাবো মাথা পিছু কত করে। ভালো করে বোঝো, এইটা ছিল দ্রব্যের দাম, M জন ব্যক্তি ছিল, তাহলে মাথা পিছু কত করে পড়ছে,
আর বাই এম, এম সংখ্যক ব্যক্তি যদি 8 টাকা দেয় তাহলে একজন কত টাকা দেবে, আর বাই এম টাকা দেবে। সেখানে আর এখনও দাম আছে কিন্তু ব্যক্তি কমে গেছে, m-4 হয়ে গেছে, তাহলে m-4 জন যদি 8 টাকা দেয় তাহলে একজন কত দেবে, আর বাই m-4 টাকা। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য বেশি তোমাদের কোনটা হবে, এইটা আমাদের বেশি হবে। একটু আগে দেখলে যে ব্যক্তি কমে গেলে রেট বেড়ে যায় মাথা পিছু, তার মানে আমরা দেখলাম আর বাই m-4 মাইনাস আর বাই এম, এইটা ইকুয়াল টু তোমাদের বার করতে বলছে। এখন দেখো নিচে যদি আমরা এলসিএম নেই, আমরা এলসিএম কত পাচ্ছি, m ইন্টু m-4 পাচ্ছি। ঠিক আছে, যদি এটা এইটুকুই দেখো তাহলে আমাদের নিচে আমাদের কত আসছে, m² - 4m আসছে। তুমি দেখো m² - 4 কোথায় আছে, একটাতেই আছে, এটা আমাদের কারেক্ট অপশান হবে। আর যদি করতে যাও তুমি দেখতে পাচ্ছ এখানে আসবে আমাদের rm মাইনাস তোমাদের আসবে কত, 4। ঠিক আছে, rm নিচে আমরা আগে, তো rm আর এখানে আসবে তোমাদের 4r, হ্যাঁ ঠিকই আছে, প্লাস 4r আর কি। আর এখানে আসবে আমাদের কত, মাইনাস rm আসবে। ঠিক আছে, এখান থেকে এটা কেটে গেল, তাহলে 4r, এখানে দেখতে পাচ্ছ 4r চলে আসছে তোমাদের। তো 4r বাই m² - 4, এইটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে ক্লিয়ার হলো। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটাকেও আমি করব অপশন টেস্টের মাধ্যমে। একটা হল ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ মধ্যে যে পার্থক্য সেটা বলেছে 5 মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ যে দুটো অপশানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স আমার 5 মিটার আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তিনটেতে আছে, একটাতে এইটা, এইটা আর এইটাতে, এটা তো আমার কেটেই গেল। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যে কোনটা হবে। আবার বলছে হল ঘরের ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি হল ঘরের ক্ষেত্রফল মানে হল ঘরের আয়দার মেয়েদের ক্ষেত্রফল বলছে অথবা ছাদের ক্ষেত্রফল বলছে, কারণ হল ঘরের তো ক্ষেত্রফল হয় না, হল ঘরের কী হয় আমরা জানি যে আয়তন হয়, ঘরের আয়তন হয়। ঠিক আছে, কিন্তু এখানে ক্ষেত্রফল বলেছে মানে আমরা ধরে নিচ্ছি যে এটা মেজের ক্ষেত্রফলই বলেছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ বলেছে বেসিক্যালি। তো তুমি দেখো ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না, সেইটা সমান আমাদের কত বলছে 84। এখন তুমি বলো 11 ইন্টু 6 করলে কি আমাদের 84 হয় না, তো এটা কেটে গেল। 13 ইন্টু 8 করলে কি আমাদের 84 হয় না, এটা কেটে গেল, এটা তো আগেই কেটে গেছে। তো আমাদের একটাই অপশান পড়ে থাকে, এটা আমাদের কারেক্ট অপশান। অর্থাৎ দৈর্ঘ্য হবে আমাদের 12, প্রস্থ হবে আমাদের 7, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 84। ঠিক আছে, 7 12 84, আর দেখতে পাচ্ছি দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের 5ই আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, অপশান টেস্টের মাধ্যমে ইজিলি সলভ করা যায়। এবার তোমরা যারা বেসিক চাইছো, চলো বেসিক করে দেওয়া যাক। দৈর্ঘ্য যদি আমরা x ধরি তাহলে প্রস্থ আমরা ধরবো x-5। ঠিক আছে, এই দুটোর যে গুণফল দাঁড়াবে সেটা আমাদের হবে কত, 84 হবে। তার মানে x² - 5x ইকুয়াল টু আমাদের দাঁড়াবে 84। একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, x² - 5x মাইনাস 84 ইকুয়াল টু তোমাদের 0। এটাকে সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ যে x এর যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের 12 এবং 7, দুটোকে মাইনাস করলে আমাদের 5 পাই, এখান থেকে আমরা সেই 12 আর 7ই পাবো। x এর ভ্যালু একটা আমাদের 12 দাঁড়াবে। ঠিক আছে, আর x-5 এর ভ্যালু আমাদের দাঁড়াবে 7। ঠিক আছে, এখান থেকে আমরা এই দুটো ভ্যালু পেয়ে যাব। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, তিনটে সংখ্যার গড় তোমাদের বলেছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 3 গুণের থেকে 10 কম, তো সংখ্যাটা কত। দেখো আমি ধরে নিচ্ছি যে থার্ড যে সংখ্যা সেটা হচ্ছে আমাদের x। ঠিক আছে, তাহলে সেকেন্ড যে সংখ্যা সেটা আমাদের কি হবে, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, মানে এটা হয়ে যাবে 3x - 10। ঠিক আছে, আর ফার্স্ট যে সংখ্যাটা হবে সেটা আমাদের কি দাঁড়াবে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ করলে কি হচ্ছে 6x - 20, তার থেকে 10 কম, 6x - 20 থেকে 10 কমলে কি হচ্ছে 6x - 10ই হচ্ছে তোমাদের। ঠিক আছে, এই তোমাদের হচ্ছে এই এই তিনটেকে যদি তুমি যোগ করে দাও তুমি পাবে কত, 80 × 3 অর্থাৎ 240 পেয়ে যাবে। কারণ তিনটে সংখ্যার যোগফল তো, তিনটে সংখ্যার গড় যদি 80 হয় তাহলে তিনটে সংখ্যার যোগফল কত হবে, 240ই হবে। এই তিনটেকে যোগ করে 240 লেখো, x এর অ্যান্সার বেরিয়ে যাবে, মানে এক্সটাই তোমাদের হবে সব থেকে ছোট। চলো করে ফেলা যাক, প্লাস প্লাস 240। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা আমাদের 6x, এটা আমাদের 3x, এটা আমাদের x, তাহলে 10x। ঠিক আছে, 10x ইকুয়াল টু, এখানে দুটো 10 মিলিয়ে 20 হচ্ছে, মাইনাসে থাকবে, ওটা ওইদিকে গেলে প্লাসে হয়ে যাবে 260। ঠিক আছে, তো 10x এর ভ্যালু 260 হয় তাহলে x এর ভ্যালু আমার কী হচ্ছে 26। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার।
এটাকে যত তাড়াতাড়ি বুঝতে পারবে এটাকে মুখে মুখে সলভ করে ফেলা যায়। দেখো আমি কিছুই করলাম না, জাস্ট অ্যান্সার এলো। এবার অনেকের কী হয়, মানে প্রথম থেকে যারা আমার ক্লাস দেখো, আমি তো এক্স খুব কম ইউজ করি, খুবই কম ইউজ করি। তো তোমরা অনেকে বলো যে এক্স ছাড়া করে দাও। দেখো এই প্রশ্নটাকে এক্স ছাড়া করা যায়, করা যায় না তা নয়। এক হচ্ছে জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড আছে, দুই অ্যালিগেশন আছে, এই সমস্ত মেথডে করা যায়, কিন্তু সেটা বোঝানোটা একটু টাফ হয় যাদের বেসিক ক্লিয়ার থাকে না, এক নম্বর কথা। আর দু নম্বর কথা যেটা, সেটা একটু টাফই হয়। আমি বলবো এই মেথডটা যতটা ইজি, ওই মেথডগুলো ততটাই টাফ। সবসময় যে অ্যাডভান্স মেথড ইউজ করলে তোমার প্রশ্ন দ্রুত সলভ হবে তা কিন্তু নয়। আসলে প্রশ্নের ওপর নির্ভর করে যে আমি প্রশ্নটার ওপর দেখে বুঝবো যে এখানে আমি অ্যাডভান্স মেথড ইউজ করবো নাকি আমি বেসিক মেথডে যাবো। এক্ষেত্রে আমি বলবো বেসিক মেথডে ইউজ করলে তোমরা দেখবে তোমাদের মেথডটাও সহজ হবে, প্লাস তোমাদের সলিউশনও তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে। অ্যান্সার তোমাদের ডি এখানে হবে। চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এটাও কিন্তু খুব ইজিলি সমাধান করা যায়। তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে। কোনো একটা টাকা আছে যেটা সরল সুদে দেওয়া হয়েছে, এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট এবং খুব আমাদের কাছে ইজি করে দেয় প্রশ্নটাকে, কারণ সরল সুদ বলেছে। 3 বছরের জন্য বিনিয়োগ করা হচ্ছে এবং সেই একই পরিমাণ টাকা যদি 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত ছিল? দেখো 1% কথার মানে হচ্ছে 1 বছরে 1% বাড়ছে। কখনো যদি সরল সুদ বা জটিল সুদ যাই হোক না কেন, সুদের হার দেওয়া থাকে, বুঝবে সেটা 1 বছরে হয়। তাহলে 1 বছরে 1%, তাহলে 3 বছরে টোটাল কত বাড়বে? 3% বাড়বে। পার্সেন্টেজে 3%, আর এখানে প্রশ্নই বলছে 5100 টাকা বেশি পাওয়া যেত। মানে ওই 3%-এর যে ভ্যালু দাঁড়াবে সেটা মানিতে কত দাঁড়াবে? আমাদের 5100 টাকা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 3%-এর ভ্যালু যদি অত হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 3 দিয়ে রেখে কাটলে কত হয়? 1700। ঠিক আছে, আর আমরা জানি যে কোনো ক্ষেত্রে আমরা বেসটাকে, মানে এখানে প্রিন্সিপাল বা আসলটাকে আমরা কী ধরি? 100 ধরি। তো 100%-এর ভ্যালু কত হবে? 1700, তার সঙ্গে আরও দুটো শূন্য অ্যাড হবে, মানে 170, তারপরে 3টে শূন্য, বি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। দেখো এত ইজিলি আমরা কিন্তু সমাধান করতে পারি। ক্লিয়ার হচ্ছে? 1 বছরে যদি 1% বেশি হয়, 3 বছরে কত বেশি হবে? 3%। সেই 3%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 1%-এর ভ্যালু কত আর 100%-এর ভ্যালু কত? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নে একটা শর্টকাট তোমাদের বলে দিই। লং কাট তো আছেই, পি ইন্টু 1 + r/100 লিখলেই তোমাদের বেরিয়ে যাবে। বাট ওই সূত্রে আমি যাচ্ছি না। বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে, অর্থাৎ সুদের হার কত হলে 10,000 টাকা 2 বছরে পরিণত হবে 12,100 টাকায়? দেখো এক্ষেত্রে তোমরা কী করবে, সিম্পলি যেটা আসল আছে, এটা হচ্ছে আমাদের আসল। ঠিক আছে, দেখো এটা মুখে মুখে করা যায়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি আমি। এটা আসল, আর এটা হচ্ছে সুদ আসল মানে অ্যামাউন্ট। ঠিক আছে, সুদ আসল মানে অ্যামাউন্ট। সেটা কত? 1:100। ঠিক আছে, 1:100। এই দুটো রেশিও নাও জাস্ট। এই দুটো রেশিও নিলে তুমি কি পাচ্ছ? তুমি দেখবে এটা হয়ে যাবে 100 আর এটা হয়ে যাবে আমাদের 1:1। ঠিক আছে, এবার কি করবে? এই দুটো রুট করে দেবে। কত হবে? এটা হবে তোমাদের 10 আর এটা তোমাদের হয়ে যাবে কি 11। তো তুমি দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে 10-এ 1 বাড়লে তবেই হচ্ছে তোমার 11 হচ্ছে। মানে যে রেট হবে সেটা হচ্ছে 1 টাকা হবে 10 টাকায়। ঠিক আছে, 1 টাকা হবে 10 টাকায়। তুমি দেখো এখানে কোথায় তোমাদের সেটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটাই অপশানে এটা হচ্ছে, কারণ 10% মানে হচ্ছে 10/100। 10/100কে কাটাকুটি করলে তুমি দেখবে 1/10 আসছে, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানেও 1/10 এসছে, এখানেও 1/10 আসছে। ট্যালি করতে হবে, কম্পেয়ার করতে হবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এটাকে অ্যান্সার দেওয়া যায়। ওকে, ক্লিয়ার হল? দেখো খুব ইজিলি কিন্তু এটাকে অ্যান্সার এভাবে দেওয়া যায়। এবার তোমরা যদি চাও সূত্রে ইউজ করতে, তাহলে পি ইন্টু 1 + r/100 অর্থাৎ টাইম মানে 2 বছর ইকুয়াল টু তোমরা লিখতে পারো যে সুদ আসল, সেটাতে বার করলেও বেরিয়ে যাবে। ক্লিয়ার? তা আমি করলে এইভাবে করবো। চলো নেক্সট পরের প্রশ্ন। একদমই ইজি প্রশ্ন, করে দেওয়ার কোনো মানে হয় না, তবুও চলো। 3-10 মানে হচ্ছে 45 কিমি। তো 1 মানে কত? 45 তোমাদের ইন্টু 10-3। ঠিক আছে, আর 2/5 অংশের ভ্যালু কত হবে? ইন্টু 2/5 করলে বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 5, 2, তাহলে কত হচ্ছে? এখানে তোমরা দেখতে পাচ্ছি এটা কাটলে হচ্ছে 15, তোমাদের 45। হ্যাঁ, 3×45 আমরা দেখতে পাচ্ছি 60 কিলোমিটার উড বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, 15 ইন্টু 4। ঠিক আছে, কত হবে? 60। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তাহলে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দেখো টাইমের যে রেশিও হয় তার উল্টো হয় স্পিড রেশিও। টাইম রেশিও এখানে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 5:4 হচ্ছে। ঠিক আছে,
তাহলে স্পিড রেশিও কী হয়ে যাবে 4:5 হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ স্পিডকে বাড়াতে হচ্ছে, 4-এ 1 বাড়লে তবেই তো 5 হয়। তো 4-এ 1 বাড়ছে, তো 100-এ কত বাড়বে? এখান থেকে আমরা কী অ্যান্সার পাচ্ছি? 25% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এবার তোমরা বলবো স্যার 5:4 কোথা থেকে পেলেন? দেখো এই 20% থেকে আমরা এটা পাই। 20% এটার মানে হচ্ছে 20/100। 20/100কে কাটাকুটি করলে আমরা পাই 1/5। ঠিক আছে, তো দেখো তুমি এখানে বলেছে সময় কি করতে হবে? হ্রাস করতে হবে। তাহলে 5-এ 1 হ্রাস পাবে, তাহলে 5-এ যদি 1 হ্রাস পায় সেটা কী হয়ে দাঁড়ায়? 4 হয়ে দাঁড়ায়। সেই জন্য 5:4 লিখেছিলাম। কাকে হ্রাস করতে হবে? এখানে বলেছে সময়কে হ্রাস করতে হবে, এই জন্য টাইমকে আমরা কমিয়ে দিয়েছি। 5-এ 1 কমিয়ে দিয়েছি, তাহলে স্পিড উল্টো হবে, 4-এ 5 হয়ে যাবে, অর্থাৎ 1 বেড়ে যাবে। এখানে বাড়াতে বলেছে, 1 বাড়বে 4-এ, 100-তে কত বাড়বে? 25% আমার অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নটাকে তো আমরা অপশন টেস্টের মাধ্যমেই করতে পারি। দুটি সংখ্যার গসক এবং লসগু হচ্ছে যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? দেখো, যে সংখ্যাই হোক না কেন, ক্ষুদ্রতর বা বৃহত্তম, তাকে ডেফিনেটলি গসাগুর কী হতে হয়? মাল্টিপিল হতে হয়। মানে গসাগুর নামটা পড়লে সেই সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে সেই সংখ্যাটা 32 দ্বারা বিভাজ্য, মানে গসগু দ্বারা বিভাজ্য হবে। আমরা দেখতে পাচ্ছি একটাই অপশন আছে যেটা আমাদের গসগু দ্বারা বিভাজ্য, তো এটাই আমাদের অ্যান্সার হবে। এটা গেল অপশন টেস্টের মাধ্যমে। ঠিক আছে, 160কে ডিভাইড করো 32 দিয়ে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবার যদি লঙ্গার মেথড চাও তাহলে কী হবে? ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে 32x, আর একটা সংখ্যা আমরা ধরে নেবো 32y। দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটোর গসগু ইন্টু লসাগু, তো 32 ইন্টু 1760। এবার এইটার একটা রং মিস ইন্টারপ্রিটেশন আছে, যেটা অনেকে করে বসে। দেখো, এই যে সূত্রটা বললাম যে দুটো সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটোর গসগু ইন্টু লসাগু, এটা কিন্তু দুটো সংখ্যার জন্যই প্রযোজ্য। 2-এর বেশি হলে হবে না। মানে এমন নয় যে 3টে সংখ্যা নিলে আর 3টে সংখ্যার গুণফল সমান সমান 3টে সংখ্যার গসগু ইন্টু লসাগু হয়ে যাবে, তা কিন্তু নয়। দুটো সংখ্যা পর্যন্ত এটা সীমাবদ্ধ। এখান থেকে আমরা যদি 32 কাটি, এটাকে যদি এটা কাটি, দেখতে পাচ্ছি 8 দিয়ে যাচ্ছে, মানে 80 হচ্ছে। তার মানে এক্স আর ওয়াই এর যে ভ্যালু আসছে, মানে ইন্টু করলে সেটা হচ্ছে 80 আসবে। এবার যে কোনো র্যান্ডাম সংখ্যার গুণফল হিসেবে আমি 80কে প্রকাশ করতে পারবো না। মানে আমি এখানে 4 আর 20 নিয়ে নিলাম আর 80 করে নিলাম, তা কিন্তু হবে না। ঠিক আছে, এটা যদি করি আমার কিন্তু ভুল যাবে। এই যে যেটা করলাম এটা কিন্তু আমার রং হবে। আমাকে এমন সংখ্যা নিতে হবে যে দুটো হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা এবং তাদের গুণফল আমার তো প্রথমে মাথায় আসে 5 ষোলো 80। ঠিক আছে, এটা আমার মাথায় আসে এবং এটাই আমাদের কারেক্ট হবে। মানে এক্সের ভ্যালু আমি নিচ্ছি 5 আর ওয়াইয়ের ভ্যালু আমি নিচ্ছি কি 16। তো এখানে বসিয়ে দাও 32 ইন্টু 5, এটা হয়ে যাবে 32 ইন্টু 16। তোমাকে ছোটোটা বার করতে বলেছে না, তো ছোটোটা এইটা হবে। এটা করলে কত হয়? আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 160 হয় গুণফল। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হচ্ছে লঙ্গার মেথড। এইখানটা কী বললাম অনেকে বুঝতে পারোনি। এক্স আর ওয়াইকে এমন সংখ্যা হতে হবে যারা পরস্পর মৌলিক। কাদের বলে পরস্পর মৌলিক সংখ্যা? এমন দুটো সংখ্যা যারা নিজেরা মৌলিক নাও হতে পারে, কিন্তু পরস্পর মৌলিক হয়ে উঠবে তখন যখন দুটোর পরস্পর গসগু হবে 1। যেমন 5 আর 16-র মধ্যে 5 তো মৌলিক, কিন্তু 16 মৌলিক নয়, তাই না? কিন্তু 5 আর 16 কিন্তু পরস্পর মৌলিক। কেন? কারণ এদের গসগু হচ্ছে 1। 4 আর 20 এরা পরস্পর মৌলিকও নয়, নর্মালি এরাও মৌলিক সংখ্যা নয়, কিন্তু পরস্পর মৌলিক নয় কেন? কারণ আমাদের তো পরস্পর মৌলিক নিয়ে ব্যাপার। এই কারণে, কারণ 4 আর 20 যে গসগু হয় সেটা হয় 4, 1 কিন্তু নয়। পরস্পর মৌলিক সংখ্যা তাদেরই বলে যারা নিজেরা মৌলিক নাও হতে পারে, নিজেরা হয়তো যৌগিক, কিন্তু তাদের পরস্পর যদি গসগু করি তাদের গসগু কত হবে? 1 হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একজন ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন। এতে কি হচ্ছে? তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। অর্থটা বোঝো ভালো করে, মিনিংটা বোঝো। 5% ক্ষতিতে বিক্রয় করলে তার পকেটে যা ঢুকতো, 5% লাভে বিক্রি করলে তার থেকে 15 টাকা বেশি তার পকেটে ঢুকছে। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক্ষেত্রে কিছুই নয়, 5 + 5 মানে 10। 10%-এর ভ্যালু তুমি বলছো 15 টাকা। ঠিক আছে, তো 1%-এর ভ্যালু কত আর 100%-এর ভ্যালু কত? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি 150 টাকা আমাদের অ্যান্সার হবে। হলো? চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, অনেকে এটাকে অ্যালিগেশনের সমাধান করবে, আমি বলবো অ্যালিগেশন অ্যাভয়েড করবে। অ্যালিগেশন ছাড়াও এটাকে মুখে মুখে সলভ করা যায় নর্মাল পদ্ধতিতে। একজন চা বিক্রেতা আছেন, তিনি দুটো ধরনের চা মিক্সড করছেন। একটা চায়ের দাম হচ্ছে কেজি প্রতি 250 টাকা, যেটাকে এ চা বলা হয়েছে, আর বি চা যেটা আরেকটা টাইপের চা, সেটার দাম হচ্ছে 150 টাকা কেজি প্রতি। এবং এই দুটোকে তিনি কী করছেন? 2:5 অনুপাতে মেশাচ্ছেন। আমি ধরে নিচ্ছি তিনি 2 কেজি মেশাচ্ছেন 5 কেজির সাথে। ঠিক আছে, এ চা 2 কেজি নিচ্ছে, বি চা 5 কেজি নিচ্ছে।
এবং তিনি কি করলেন, এই মিশ্রিত চাটাকে 200 টাকা কেজি প্রতিতে বিক্রি করলেন। মনে রাখবে 250 এবং 150 যে দুটো উপরে ভ্যালু দেওয়া রয়েছে ওদের কিন্তু ক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। বেশিরভাগ স্টুডেন্ট অ্যালিগেশনে এটাই গোলায়। তো বলছে যে তিনি বিক্রয় করলেন, তার লাভের শতকরা হার কত। দেখো 250 টাকা কেজি দরে তিনি 2 কেজি এ চা বিক্রি করছেন, তার মানে টোটাল কত রেট হচ্ছে, 1 কেজির দাম যদি 250 টাকা হয় 2 কেজির দাম কত হবে, 500 টাকা। আর বি চা তিনি 150 টাকা কেজি প্রতি চা তিনি 5 কেজি বিক্রি করছেন। তো 1 কেজির দাম যদি 150 টাকা হয়, 5 কেজির দাম কত হবে, 750 টাকা। 500 আর 700 কত হয়, 1250। তাহলে 1250 টাকার চা তিনি কিনেছেন টোটাল, আর উনি বিক্রি করছেন কি 200 টাকা কেজি প্রতিতে। দেখো 2 কেজি আর 5 কেজি মানে টোটাল 7 কেজি তিনি বিক্রি করছেন। তাহলে 200 ইন্টু 7 মানে 1400 টাকায় বিক্রি করছেন। কিনেছেন 1250 টাকায়, বিক্রি করছেন 1400 টাকায়। লাভ কত হচ্ছে, 150 টাকা লাভ হচ্ছে। 150 টাকা লাভ হচ্ছে 1250 টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় কত। একদম ইজিলি অ্যান্সার বেরিয়ে যাবে। আমি যদি করি তাহলে আমি কী করবো, আমি ডিরেক্টলি লিখবো 150 বাই 1250 ইন্টু 100, ব্যাস। এইটুকুই আমার পরীক্ষার সময় ক্যালকুলেশন দাঁড়াবে। এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই শূন্য কেটে গেল, এটা ফ্রি হয়ে যাচ্ছে, মানে 25 5 25 4, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 3, তো 4 3 12, দ্যাট ইজ ওয়াই 12% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমরা যদি বলো স্যার 1250 আপনি কোথা থেকে করলেন, চলো তাহলে আমাকে করে দেখাতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে তিনি 250 টাকায় 2 কেজি চা কিনছেন, তাহলে এখানে ওনার খরচ হচ্ছে কত, 500 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে 150 টাকার চা তিনি 5 কেজি কিনছেন, তাহলে এখানে খরচ হচ্ছে কত, 750। টোটাল করলে কত হচ্ছে, 1250। এটা তার কি, এটা হচ্ছে তার সিপি অর্থাৎ ক্রয় মূল্য। আর এটাই তিনি 200 টাকা কেজি প্রতিতে বিক্রি করছেন। তাহলে টোটাল 7 কেজি বিক্রি করছেন, কারণ এ চা 2 কেজি, বি চা 5 কেজি, টোটাল বিক্রির সময় তো 7 কেজি হবে। অর্থাৎ টোটাল তিনি কত টাকা বিক্রয় মূল্য নিচ্ছেন, 1400 টাকা বিক্রয় মূল্য নিচ্ছে। এটা তার এসপি। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ সিপি থেকে এসপি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 150, এত টাকা আমার লাভ হচ্ছে। তো 150 টাকা লাভ হয় সিপিতে, মানে 1250-এ, তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত। ক্যালকুলেশনটা কিন্তু এইটুকুই আসবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটা আজকে লাস্ট প্রশ্ন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একজন ব্যক্তি দেখছেন যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো আমরা জানি যে ট্রেনের দৈর্ঘ্য এক্ষেত্রে কীভাবে বেরোবে, কোনো ব্যক্তি বা কোনো গাছ বা কোনো পোস্টকে অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে 15 সেকেন্ডে ট্রেন কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এখন দেখো ট্রেন 1 ঘন্টায় 60 কিমি যায়, তাহলে 15 সেকেন্ডে কতটা যায়, এইভাবে আমরা বার করব। অথবা আমরা কী করতে পারি, গতিবেগ ইন্টু সময় করে দিতে পারি। ঠিক আছে, তাহলেই কিন্তু আমরা ট্রেনের যে দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, অ্যাকচুয়ালি গতিবেগ ইন্টু সময় করলে আমরা দূরত্ব পাই, কিন্তু এক্ষেত্রে দূরত্ব মানেই দৈর্ঘ্য। ঠিক আছে, তা আমরা গতিবেগ আমাদের কী রয়েছে, 60 রয়েছে, আর সময় আমাদের কী রয়েছে, 15 সেকেন্ড রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে 15টা সেকেন্ডে রয়েছে, এটা কিলোমিটার/আওয়ারে রয়েছে। তো কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করতে গেলে আমরা কী করি, 5-এ 18 দিয়ে গুণ করে দিই। যে কোনো ভ্যালুকে তুমি যদি কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যাও, তো 5-এ 18 দিয়ে তুমি গুণ করবে। ঠিক আছে, এটা আমাদের 10 হলো, 6 দিয়ে কেটে এটা আমাদের 3 হলো। এখান থেকে এটাকে কাটলে হচ্ছে 5, তাহলে 5 5-এ 25 ইন্টু 10 করলে হয় 250। দেখো বোঝাচ্ছি বলে টাইম লাগছে, এটা মিটারে যাবে। ঠিক আছে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু যদি তোমরা নর্মালি সলভ করো তাহলে দেখবে যে তোমাদের 1 লহমে উত্তর বেরিয়ে যাচ্ছে।